সপ্তম শ্রেণীর যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলির সাজেশন দেব। তো তোমরা যদি এখান থেকে পড়ো 100% কমন পাবে। এগুলি বই থেকে পুরো খুঁটিয়ে তৈরি করা হয়েছে। তো তোমাদের প্রথমে কি কি পড়তে হবে দেখে দাও। সিলেবাসে রয়েছে ইতিহাসের ধারণা, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক, এবং 3 নাম্বার রয়েছে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। মানে 1, 2 এবং 3 নম্বর অধ্যায় পড়তে হবে। তো দেখো তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে। ইতিহাসের ধারণা থেকে তেমন কিছু নেই, তবে তোমরা রিডিং পড়বে। এবার এখানে দেখবে কিছু নাম পাবে। গঙ্গাইকোন্ড চোল কার উপাধি, রাজেন্দ্র এবং সকল উত্তরা পদ্মনাথ, হর্ষবর্ধনের এই নামটা মনে রাখবে। উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। দেখো এখানেও তেমন কিছু প্রশ্ন নেই, তোমরা এখানটা রিডিং পড়বে জাস্ট। এরপর দেখো পরের পাতা। এইখানে দেখো একটা জিনিস রয়েছে, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন। ঠিক আছে, এইখানে দেখবে কিছু রয়েছে, তথ্য পাবে তোমরা। দেখো হিন্দুস্তান, হুদুদ অল আলম গ্রন্থে হিন্দুস্তান। দেখো যুগকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রাচীন, মধ্য ও আধুনিক। ঠিক আছে, এখানে তেমন কিছু নেই, এগুলো রিডিং পড়বে। এর পরের পাতা 5 পাতা, এখানে রয়েছে দেখো তাজমহল বানিয়েছিলেন কে? সম্রাট শাহজাহান। ঠিক আছে, এখানেও তেমন কিছু নেই। এরপর চলে এসো পরের পাতা 7 পাতা, এইখানে আছে দেখো বঙ্গ নামটি প্রথম কোথায় উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদের ঐত্তরেয় আরণ্যকে। ঠিক আছে, কৌটিল্যের লেখা হচ্ছে অর্থশাস্ত্র, কালিদাসের রঘুবংশম। ঠিক আছে, এখানে রয়েছে, এবং আবুল ফজলের রয়েছে আইনে আকবরী, এবং সুবা শব্দের অর্থ হচ্ছে প্রদেশ। এই 3টে গ্রন্থ যে লিখেছে সেগুলো ভালো করে পড়বে। কৌটিল্যের অর্থশাস্ত্র, কালিদাসের রঘুবংশম, আবুল ফজলের আইনে আকবরী। এরপর এখানে অনেক প্রশ্ন আছে, দেখবে এখানটা পড়বে। দেখো দাগ দেওয়া আছে আমার। প্রাচীন বাংলার সীমানা কোন 3টি নদী দিয়ে হয়েছিল? এই যে ভাগীরথী, পদ্মা, মেঘনা। পড়বে, দেখো আমার দাগ দেওয়া আছে এগুলো। ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যের এলাকাকে কি বলা হয়? বরেন্দ্র। ঠিক আছে, পড়বে এখানটা বঙ্গ। এখান থেকে অনেক শর্ট কোশ্চেন দেয়, দেখবে যে সমতট, হরিকেল। আর এইখানে দেখো তোমাদের 3 নাম্বারে আসতে পারে শশাঙ্কের সম্পর্কে যা জানো লেখো। ঠিক আছে, 3 নাম্বার কি 5 নাম্বারে আসতে পারে। এ দেখো এখানে আছে, এগুলো পড়বে। লোটোমো চিহ্ন কার লেখা? বৌদ্ধ পর্যটক সঞ্জানের লেখা। এই যে আমরা আগে পেয়েছিলাম সকল উত্তরা পদ্মনাথ কার উপাধি? হর্ষবর্ধনের। দেখো এগুলো যেগুলো স্টার দিয়ে আছে পড়বে। গণতন্ত্র বলতে কি বোঝো? এখানটা পড়বে। দেখবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, মাৎস্যান্যায় কাকে বলে? এটা 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বারের আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানটা দেখবে এই মাৎস্যান্যায়ের পরে রাজা হিসেবে নির্বাচন হয়েছিলেন গোপাল নামে একজন। এই মাৎস্যান্যায়ের পরে পাল আমল শুরু হয়েছিল, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। দেখবে তার গোপালের ছেলে হচ্ছে ধর্মপাল। দেখো এটার একটা লিস্ট আমার কাছে রয়েছে। এ দেখো পাল বংশ প্রথমে হচ্ছে গোপাল, তারপর ধর্মপাল, দেবপাল, মহেন্দ্রপাল, সুরপাল, দ্বিতীয় গোপাল, বিগ্রহপাল, নারায়ণ পাল, রাজ্যপাল, তৃতীয় গোপাল, দ্বিতীয় বিগ্রহপাল, মহিপাল, নয়পাল, তৃতীয় বিগ্রহপাল, দ্বিতীয় মহিপাল এবং রামপাল। তাহলে শেষ পাল রাজার বংশ হচ্ছে রামপাল, এবং প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। ঠিক আছে, শাসন কার্যের সালগুলো দেওয়া আছে, দেখে নেবে তোমরা।
চলে এসো পরের পাতা 15। এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৈবর্ত বিদ্রোহ কাকে বলে এটা তোমরা ভাবতে পারো, পড়ে গেছে পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা যে সন্ধ্যাকর নন্দী রচিত কোন গ্রন্থ থেকে জানা যায়? কৈবর্ত রামচরিত। এবং কৈবর্ত বিদ্রোহের নেতা কারা ছিলেন? দিব্য, রুদক এবং ভীম। দেখো এখানটা পড়বে, বরেন্দ্র অঞ্চলের রামাবতী নগরে রামপালের রাজধানী স্থাপিত হয়। তাহলে কোথায়? রামাবতী নগরে। তো আজকে এই পর্যন্তই। এই পরের দিন আমরা বাংলায় সেন বংশ থেকে আলোচনা করব।